This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 26 ভোটের আগে ভবানীপুরে ঘাঁটি গাড়ছেন শুভেন্দু অধিকারী। 73 নম্বর ওয়ার্ডে কার্যালয় তৈরি করছেন বিরোধী দলনেতা। পয়লা মে ভবানীপুরে বিজেপি কার্যালয়ের উদ্বোধন, তৈরি করা হচ্ছে 100 জনের টিম। পরিচয় গোপন রেখে এলাকার তথ্য সংগ্রহ করবে এই টিমের সদস্যরা, এমনটাই বিজেপি সূত্রে খবর। আর কি খবর রয়েছে, কেন এই কৌশল, জানবো প্রদীপ্তর কাছ থেকে। প্রদীপ্ত, দেখো, শুভেন্দু অধিকারী তিনি নিজে এবার বারংবার ভবানীপুর নিয়ে ফোকাস করছেন এবং এটা তারই ফলশ্রুতি। শুভেন্দু অধিকারী গতকাল সন্ধ্যায় দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন ভবানীপুরে তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকেই যা সূত্র মারফত আমরা জানতে পারছি, সেখানে তিনি যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তা হলো 73 নম্বর ওয়ার্ড, ভবানীপুরের সব থেকে হাই প্রোফাইল ওয়ার্ড কিন্তু ওই জায়গাটি, তার কারণ মুখ্যমন্ত্রী সেখানে ভোটার সেই ওয়ার্ডেই কিন্তু নজর দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং সেই ওয়ার্ডে আগামী 1 মের মধ্যে একটি কার্যালয় তারা তৈরি করছেন এবং সেই কার্যালয় 1 মেতেই উদ্বোধন করতে চান শুভেন্দু অধিকারী। যেমনটাই জানা যাচ্ছে, 100 জনের একটা টিম তৈরি করা হচ্ছে যারা এই গোটা ভবানীপুরের 8টা ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে তারা বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করবেন। তবে অবশ্যই তথ্য তুলে আনবেন যে কি প্রয়োজন রয়েছে ভবানীপুরের মানুষের, কি চাহিদা রয়েছে, তারা যে জনবহুল জায়গা অর্থাৎ কোথাও চায়ের দোকানে তারা। আরেকটা বিষয় একটু জানতে চাইবো। দেখো, বিগত কয়েক মাস ধরে দেখছি শুভেন্দু অধিকারী একাধিক ইস্যুতে ছুটে যাচ্ছেন ভবানীপুর এবং সংলগ্ন অঞ্চলে মিছিল করছেন, থিয়েটার রোডে কর্মীদের সঙ্গে বসে মন কি বাত শুনছেন। মানে একটা পটভূমি বোধহয় আগে থেকেই তৈরি করার চেষ্টা করে দিয়েছিলেন। দেখো, অবশ্যই তাই এবং সেই কারণেই তিনি এভাবে মুভমেন্ট করতে চাইছেন ভবানীপুরে। তিনি কিন্তু বারংবার ছুটে যাচ্ছেন, তাদের সঙ্গে আলাদা করে কথা বলছেন, বৈঠক করছেন, জনসংযোগ করছেন এবং তারই প্রতিফলন কিন্তু গতকালের যে বৈঠক হয়েছে সেখানেই এই ধরনের বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন এবং তিনি অবশ্য 77 নম্বর ওয়ার্ডের দিকে একেবারে নজর না দিলেও চলবে, তার কারণ ওই ওয়ার্ডটি সংখ্যালঘু অধ্যুষিত, ফলে সেই ওয়ার্ড থেকে বিজেপির খুব বেশি লাভ হওয়ার জায়গা নেই। সে কারণে তাদের যেখানে শক্তি রয়েছে লোকসভা ভোটের নিরিখে 5টি ওয়ার্ডে তারা এগিয়ে রয়েছে, ফলে সেই ওয়ার্ডগুলোর উপরে আরো বেশি করে জোর দেওয়ার কথা তিনি যেমন ভাবে বলেছেন। এই যে ভোটার লিস্ট নিয়ে যে পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে চলছে, সেখানে বিজেপির যে কৌশল তা হলো যে যাতে তাদের যে ভোটাররা তারা কোনোভাবে এই ভোটার লিস্ট থেকে বাইরে না যান, সেই বিষয়টা নিয়েও কিন্তু তারা এলাকায় সমীক্ষা চালাচ্ছেন, কথা বলছেন, বিএলওদের সঙ্গে কথা বলছেন, নিজেদের মতো আর তারা নথিপত্র সংগ্রহ করছেন। অর্থাৎ ভবানীপুরকেই এবার শুভেন্দু অধিকারী নজর দিচ্ছেন। 2026 সালে তার মূল নজর সেখানেই থাকছে। অন্তত এই যে প্রক্রিয়াগুলো চলছে তাতেই স্পষ্ট হচ্ছে, তার কারণ ভবানীপুর যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, সেই জায়গাটায় বেশি করে ফোকাস করলে তৃণমূল কংগ্রেসও অনেকটা চাপে থাকবে। সেই কারণে শুভেন্দু অধিকারী এই ধরনের রণকৌশল বলেই মনে করছেন রাজনৈতিক মহলে পর্যবেক্ষকরা। ধন্যবাদ প্রদীপ্ত। ট্যাংরার দিকে নজর রাখতে হচ্ছে। ট্যাংরা কাণ্ডে পুনর্নির্মাণ করা হচ্ছে, ট্যাংরায় 3 হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। ট্যাংরায় 3 হত্যাকাণ্ডে পুনর্নির্মাণ করা হচ্ছে, এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, যাব সুজয়ের কাছে। সুজয়, শুনতে পাচ্ছ? গোটা প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি করবে পুলিশ। 3 হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সরাসরি চলে যাব সুজয়ের কাছে। সুজয়, একেবারে দেখো শুভজিৎ, এই গাড়িতে করেই কিছু সময় আগে প্রসূন দে তাকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর সরাসরি যেখানে পুলিশ দেখতে পাচ্ছ এখান থেকেই তার বাড়িতে ঢোকার গেট, সেখান থেকে সরাসরি তাকে দোতলার ঘরে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের সঙ্গে যিনি তদন্তকারী অফিসার তিনি রয়েছেন, তার পাশাপাশি লালবাজার সায়েন্টিফিক উইং সেখান থেকে অফিসারকে নিয়ে আসা হয়েছে। তার কারণ তিনি
গোটা প্রক্রিয়াটার ভিডিও রেকর্ডিং করবেন। অর্থাৎ এই প্রসূনদের যেহেতু নিজে মুখে স্বীকার করেছে যে গোটা 3 জনের হত্যা লীলা সে নিজে হাতে চালিয়েছে, অর্থাৎ নিজের স্ত্রী, নিজের বৌদি এবং বাচ্চাকে নিজে হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে, কোথা থেকে সে ছুরিটি পেয়েছিল, খাবারে ঘুমের ওষুধ কোথায় কিভাবে মেশানো হয়, অর্থাৎ এবং খুনের পরে তারা কোথায় কোথায় গিয়েছিল, গোটা প্রক্রিয়াটা সে নিজে মুখে একেবারে অভিনয় কায়দায় করে দেখাবে পুলিশের সামনে। এবং যে গোটা প্রক্রিয়াটা পুলিশ ভিডিও রেকর্ড করবে ক্যামেরায়, অর্থাৎ ঘটনা যেটাকে বলা হয় রিকনস্ট্রাকশন বা ঘটনার পুনর্নির্মাণ। এই পুনর্নির্মাণের পর তার এই যে ভিডিও রেকর্ডিং, তার সঙ্গে সে আগে পুলিশকে যে বয়ান দিয়েছে সেটা মিলিয়ে দেখা হবে যে সে সঠিক তথ্য দিচ্ছে কিনা। শুধু তাই নয়, পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ, সায়েন্টিফিক এভিডেন্স, বায়োলজিক্যাল এভিডেন্স, অর্থাৎ যেখানে যেখানে রক্ত পাওয়া গিয়েছে সেই স্পটগুলোতে সে নিজে গিয়েছিল কিনা সেটা বলে কিনা, অর্থাৎ প্রত্যেকটি ছোটোখাটো তথ্য, ছোটোখাটো নমুনা সেগুলি মিলিয়ে দেখার জন্যই ঘটনার পুনর্নির্মাণ অত্যন্ত জরুরি। এবং ঘটনার পুনর্নির্মাণে যদি দেখা যায় যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, বায়োলজিক্যাল এভিডেন্স, সায়েন্টিফিক এভিডেন্স, তার সঙ্গে তার বয়ান এবং সে ঘটনার পুনর্নির্মাণের সময় যেভাবে ঘটনাটি ঘটিয়েছে বলে দেখাচ্ছে সেটা মিলে যায়, পরবর্তীতে কিন্তু সেটা তদন্তের ক্ষেত্রে পুলিশকে যথেষ্ট সাহায্য করে। সেই জন্যই এই ধরনের ক্রাইমে, অর্থাৎ খুন, ডাকাতি, এই ধরনের ক্রাইমের ক্ষেত্রে এখনো পর্যন্ত পুলিশের কাছে এভিডেন্স কি আছে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়। সেই জন্যই ট্যাংরা থানার পুলিশ আজকে প্রত্যেকটা এভিডেন্সই পুলিশের কাছে রয়েছে। যেমন ঘটনার দিনই ফরেন্সিক এসে এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট, বায়োলজিক্যাল স্যাম্পল অর্থাৎ রক্তের নমুনা সেগুলো সংগ্রহ করেছে। তার পরবর্তীতে ময়নাতদন্তের পর 3 জনের দেহে থেকে তারা ভিসেরা সংগ্রহ করেছে, ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শিশুটির পেটে তার পাকস্থলীর মধ্যে থেকে কিছু খাদ্যবস্তু পাওয়া গেছিল, সেগুলি আলাদা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে যে সেগুলোতে কেমন ধরনের ওষুধ বা বিষক্রিয় জাতীয় কিছু মেশানো ছিল কিনা। এই সংক্রান্ত যে সমস্ত এভিডেন্স, সিসিটিভি ফুটেজ বা ঘরের ভেতরের বিভিন্ন জায়গায় তাদের উপস্থিতি এবং সেই উপস্থিতিটা কি প্রসূনকেই নির্ধারণ করছে নাকি প্রসূন ছাড়া তার ভাইও ছিল, কোনোভাবে প্রসূন কি তার দাদাকে আড়াল করার চেষ্টা করতে নিজের ঘাড়ে সব দোষটা নিয়ে নিচ্ছে, এই এভিডেন্সগুলো যাচাই করতেই কিন্তু ঘটনার পুনর্নির্মাণ এবং এই যে সমস্ত অন্যান্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যথেষ্ট সাহায্য করে। সেই কারণে নজর রাখো। এদিকে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে পড়ুয়াদের মিছিল, ক্যাম্পাসে পড়ুয়াদের মিছিলে যোগ দিলেন ইন্দ্রানুজ রায়ের বাবা। ছবি দেখাবো আমরা। ক্যাম্পাসে আজকে মিছিল, সেখানে যোগ দিয়েছেন ইন্দ্রানুজ রায়ের বাবা সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। দেখো, জুটার যে মিছিল, সেই মিছিলে ইতিমধ্যেই ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায় তিনি যোগ দিয়েছেন। স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো যে তাদের এই মিছিল মূলত কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, এই ক্যাম্পাস থেকে বেরিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে রাস্তায় এই মিছিল এবং পরবর্তীকালে আবার ক্যাম্পাসের মধ্যে কিন্তু এই মিছিল যাবে। এবং তোমাকে আমি দেখানোর চেষ্টা করব, আমার চিত্র সাংবাদিক সুমিতকে বলবো একবার মিছিলের যে পুরো অংশটা একবারে দেখানোর জন্য, যে দেখা যাচ্ছে যে মিছিল কিন্তু একেবারে হচ্ছে এবং যাদবপুরের যে ঘটনা, সেই ঘটনাতেই মূলত এই বিষয়টা কিন্তু তুলে ধরা। কি বলবেন যে মিছিল আজকে অংশগ্রহণ করে? হ্যাঁ, আপনাদের কাছ থেকে এটা শুনছি, আপনাদের কাছ থেকে এটা শুনতে পাচ্ছি। এইবার এটা অত্যন্ত পজিটিভ সিদ্ধান্ত, পজিটিভ অর্ডার বলেই আমরা মনে করি। এবং যারা আইনজীবীরা যারা এই কেসটা ডিল করছেন, তারা যে পরামর্শ দেবেন সেই পরামর্শ অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। বুঝতে পারছি না, সেটা আমি বলতে পারবো না। যারা সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ বা প্রশাসন, তারা ভাববেন যে আন্দোলন হচ্ছে এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, এটা স্বাভাবিক আন্দোলন, এটা হচ্ছে গিয়ে জীবনের একটা প্রমাণ যে আমাদের সমাজে এখনও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র ছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী বা সাধারণ মানুষ, অভিভাবক, তারা তাদের হচ্ছে গিয়ে প্রাণটাকে মরে যায়নি, তারা এখনও জীবন্ত আছে। যার যে কোনো কারোর বিরুদ্ধে যদি এই ধরনের অন্যায়, মিথ্যা, অবিচার হয় তাহলে মানুষ গর্জে উঠবে। আমি তাদের সঙ্গে থাকতে পেরে নিজেকে খুব গর্ববোধ অনুভব করছি। আমি নিজে সাহস পাচ্ছি যে আগামী দিনে আরো বোধহয় কঠিন লড়াই আমাদের করতে হবে। হ্যাঁ, আজকে মিছিলে বার্তা যারা সংগঠক তারা বলবে। তো আমার যেটুকু মনে হয়েছে যে এই মিছিল হচ্ছে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে,
স্বতঃস্ফূর্ত হচ্ছে গিয়ে প্রতিবাদ, যে শিক্ষা প্রতিষ্ঠানে যে শান্তি ফিরিয়ে আনা, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে একটা ডেমোক্রেটিক পরিবেশ সেইটাকে ফিরিয়ে আনা, আলাপ আলোচনার জায়গাটাকে খোলা রাখা। আমাদের প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে পড়াশোনা যেভাবে ব্যাহত হচ্ছে, ছাত্রছাত্রীদের নিরাপত্তা, শিক্ষক, শিক্ষাকর্মী, গবেষক বা অভিভাবক সকলেই, এই বিশ্ববিদ্যালয়ে সবাই স্টেক হোল্ডার, তাদের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হচ্ছে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং সবার ঊর্ধ্বে হচ্ছে একটা ডেমোক্রেটিক পরিবেশ, আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, এগুলো ডেমোক্রেটিক পরিবেশের মধ্যেই পড়ে। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মত থাকবে, সেইটাকে গুরুত্ব দেওয়া, সম্মান করা, এটাই হচ্ছে গিয়ে কাজ এবং তারই বহিঃপ্রকাশ আজকে। বুঝতেই পারছো যে ইতিমধ্যেই সেই মিছিল কিন্তু একটু একটু করে এগোচ্ছে এবং মূলত তাদের যে বক্তব্য, সেই বক্তব্য তুমি শুনলে। স্বাভাবিকভাবেই তারা বলছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কোনোভাবেই কাম্য ছিল না এবং তারই প্রতিবাদে কিন্তু একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে বেরিয়ে, ক্যাম্পাসের বাইরে বেরিয়ে বর্তমানে যাদবপুর যে বিদ্যাপীঠ, তার সামনে যে রাস্তা, সেই রাস্তার সামনে তাদের এই যে একেবারে কর্মসূচি তা বর্তমানে চলছে। নজর থাকবে সুশোভন। এদিকে যাদবপুরের জখম ছাত্র ইন্দ্রানুজের অভিযোগকে এফআইআর হিসেবে নিতে হবে রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যে আক্রান্ত তার অভিযোগকে কেন এফআইআর হিসেবে নেওয়া হয়নি রাজ্যকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মন্ত্রীকে জানিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে, আপনাদের ইন্টেলিজেন্স ব্যর্থ হয়েছে, মন্তব্য বিচারপতির। এভাবে কোনো সিভিল সোসাইটি থাকতে পারে না। রাজ্য অভিভাবকের মতন আচরণ করুক, প্রতিবেশী দেশের মতন এই রাজ্যের অবস্থা হোক, এটা চাই না। আন্দোলনের নামে সাংবিধানিক পদকে নিগৃহীত হতে দিতে পারি না, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আদালত বলেছেন যে স্টেটকে স্টেটের মতো বিহেভ করতে হবে। স্টেট যদি বায়াসড মনোভাব দেখায় তাহলে তো সাধারণ মানুষের বিশ্বাস উঠে যায়। খুব সঙ্গত কারণেই আদালত যে প্রশ্নটা তুলেছেন যে স্টেটকে স্টেটের মতো বিহেভ করতে হবে। আর ইন্টেলিজেন্স কী করছিল এই ঘটনা যে ঘটল, যেখানে রাজ্যের মন্ত্রী আসছেন, সেই মন্ত্রী, তার কাছে ইন্টেলিজেন্সের খবর ছিল কিনা? আপনি এত হোয়াটসঅ্যাপ দেখাচ্ছেন, তাহলে সেই খবর যদি আপনার কাছে ছিল তাহলে মন্ত্রীকে জানানো হয়েছিল কিনা? যদি মন্ত্রীকে জানানো হয়ে থাকে তাহলে সেই জানানোর পরেও তিনি সেটাকে অমান্য করে গেছেন কিনা? তো এই সংক্রান্ত রিপোর্ট আদালতকে পেশ করতে হবে আগামী 7 দিন পর।